ধন্যবাদ আজকের সঞ্চালক, সহ আলোচক এবং যারা আমাকে শুনছেন। আমি মিউচুয়াল ফান্ডের কথা যেটা বলেছি ওটার কারণ হলো, আপনি যখন কোনো আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসবে, সেই ফরেন ইনভেস্টমেন্টটা হয় আপনার ইকুইটি শেয়ারে করতে হবে, না হলে ডেরিভেটিভ মিউচুয়াল ফান্ডে করতে হবে। এখন আমাদের ইকুইটি শেয়ারের আমাদের যেই আপনার ওই যে বা আমাদের আনিস ভাই যে কথাটা বলছিলেন, আমাদের বিডার পক্ষ থেকে যে সাপোর্ট গুলো দেওয়া হয়, আমাদের এখানে কোনো ওয়ান স্টপ সার্ভিস নেই। তারপরে আমাদের যে বিদেশি কোম্পানিগুলো এখানে আসে, ওরা আমাদের আইন কানুন এগুলো ওনাদের পছন্দ হয় না। সর্বোপরি আমাদের এই দেশ থেকে গ্লাসকো স্মিথ ক্লাইনের মতো একটা কোম্পানি চলে গেল, সনেফি অ্যাভেন্টিসের মতো একটা কোম্পানি তাদের ইনভেস্টমেন্ট উইথড্র করে নিয়ে গেল। আর আমাদের এই মার্কেটের মধ্যে আছে শুধু এখন গ্রামীণ ফোন, ব্যাটডিসি, লাফার্স। এই লাফার্সকে নিয়ে ভারতের আদানি যা কিছু করলো ওটা হলো কল্পনার বাহিরে। এরপর বিগত রেজিমের আমলে, হাসিনার আমলে সর্বশেষ এমন এক অবস্থা হয়েছে, ডলারের স্বল্পতার কারণে বিদেশি বিনিয়োগের বিপরীতে তাদের প্রাপ্য লভ্যাংশ পর্যন্ত বাংলাদেশ থেকে দিতে পারে না, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত উনি বাংলাদেশ ব্যাংকে গিয়ে উনাদের পাওনা টাকার ব্যাপারে তাগাদা দিয়েছেন। তা আজ পর্যন্ত আমরা তারা বিদেশিরা তাদের ডিভিডেন্ড গুলো পেয়েছে কিনা এই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি। তা আমি যদি বিদেশি বিনিয়োগকারীকে আমার দেশে আহ্বান করতে হয়, ডাকতে হয়, আগে আমাকে বিনিয়োগ পরিবেশ তৈরি করতে হবে, আগে আমাকে আমার নিজের গড়টা তৈরি করতে হবে। আর যেটা আমাদের গত আলোচনায় আপনার মনির হালদার বলেছিলেন, আমাদের মিউচুয়াল ফান্ড হলো আমাদের এই গড়ের ফান্ডামেন্টাল, আমাদের এই গড়ের ভিত্তি। আমাদের এখানে দুইটা ফরেন ফান্ড ম্যানেজার এসেছিলেন প্রাইভেট সেক্টরে, একটা হলো রেস আর একটা হলো এলআর গ্লোবাল। আমাদের এই লোকাল যারা তাদের সাথে পার্টনারশিপে ফান্ড ম্যানেজমেন্টের ব্যবসা করেছেন, আমাদের লোকাল ভদ্রলোকেরা ওনাদের প্রাপ্য নিয়েছেন, কিন্তু ফরেন ফান্ড ম্যানেজারদেরকে ওনাদের ঠিক মতো ডিভিডেন্ড দেন নাই। তা আমি এগুলো আলাপ না করে আমি যখন এই আলোচনাটা শুরু করি, আমি আমাদের প্রথম ইফজিতে আমাদের শেয়ার মার্কেটের ইতিহাস বলেছিলাম। আমাদের শেয়ার মার্কেটের ইতিহাস, এই আওয়ামী লীগ সরকার আমাদের এই পুঁজিবাজারকে পছন্দ করে না। যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের যাত্রা শুরু, শহীদ তারপরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম শাসন আমলে সিডিবিএল শুরু। এই কারণে এই সরকার কখনো, আওয়ামী লীগ কখনো পুঁজিবাজারকে পছন্দ করতো না। বিগত 2010 সন থেকে 2024 সন পর্যন্ত আওয়ামী লীগের নির্যাতনে নির্যাতিত হয়ে যদি চোখের পানি কোনো পক্ষ বা কোনো গ্রুপ প্রতিনিয়ত ফেলে থাকে, সেটা হলো এই পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা। আর এই চোখের পানি ফেলতে বাধ্য করছে ভারতীয় মারাবাড়িরা। আর আমাদের দেশ থেকে যে 18 লক্ষ টাকা বাইরে চলে গেছে, এটার অধিকাংশই গেছে পুঁজিবাজারের মাধ্যমে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা, বর্তমান বিসিকের চেয়ারম্যান থেকে শুরু করে যারা আছেন, ওনারা এই ব্যাপারগুলা ওয়াকিবহাল না। ওই যে আমাদের বিনিয়োগকারীদের নেতা, আপনি উনাকে পরবর্তীতে সবসময় রাখেন, মানিক সাহেবকে, উনি বিনিয়োগকারী, ক্ষুদ্র বিনিয়োগকারীদের একজন নেতা। উনি যে বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান গতকালকে বলেছিলেন, এই সরকারের আমলে সবাই কম বেশি কিছু পেয়েছে, বাট পুঁজিবাজার কিছুই পায় নাই। আমি যেটা গত আলোচনায় বলেছিলাম, পুঁজিবাজারকে 2000 কোটি 3000 কোটি টাকা দেওয়া হয়েছে, এখান থেকে 1000 কোটি টাকা পুঁজিবাজার আবার মানি মার্কেটে ফেরত দিল, সরি 2000 কোটি মানি মার্কেটে ফেরত দিল। তাহলে ক্যাপিটাল মার্কেটে রইল কত? মাত্র 1000 কোটি টাকা। তার উনি কি করলো? জরিমানা করতে থাকলো। হ্যাঁ, উনি করলো, অবশ্যই জরিমানা করবেন, জরিমানা আদায় করেন। এবং বর্তমানে যেই আজকে ডিসি চেয়ারম্যানের কথার মধ্য দিয়ে যেটা প্রমাণিত হলো, বর্তমান সরকারের মধ্যে অধিকাংশ সোশ্যালিস্ট লোকজন আছে। আর বিশ্বব্যাপী সোশ্যালিস্টরা কখনো ক্যাপিটালিস্টদেরকে পছন্দ করে না, পুঁজিবাজারকে পছন্দ করে না। যদিও এখন বিশ্বের নেতৃস্থানীয় সোশ্যালিস্ট দেশ চীন, তারা এখন ক্যাপিটালিস্টের দিকে ঢুকছে। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য, যখন আমাদের মানি মার্কেটের টাকার প্রয়োজন হয়, তখন ওনারা ক্যাপিটাল মার্কেটে আইপিও ইস্যু করে ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নেয়। আর যখন ক্যাপিটাল মার্কেট দুর্বল হয়, তখন ওনারা আর ক্যাপিটাল মার্কেট বলে যে ক্যাপিটাল মার্কেট ভালো না। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য। আওয়ামী লীগ রেজিমের সময় যেভাবে মানি মার্কেটকে তছনছ করে মিসম্যাচ করে টাকা নিয়ে নেওয়া হলো, বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে
বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি বললেন যে আমরা কি করব, আমরা নতুন করে কোনো টাকা ছাপাবো না, আমরা কি করব, এক ব্যাংক থেকে টাকা নিয়ে আরেক ব্যাংকে দেব, বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দিবে। বাট শেষ পর্যন্ত বর্তমান গভর্নরকে, বর্তমান অর্থমন্ত্রীকে, অর্থ উপদেষ্টাকে, বর্তমান প্রধান উপদেষ্টাকে সেই মাফিয়া চক্রের কাছে, সেই ব্যবসায়ীদের কাছে, সেই সিন্ডিকেট লুটপাটকারীদের কাছে মাথা নত করে নতুন করে টাকা ছাপিয়ে মানি মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগের শেষ রেজিমে যে 60,000 কোটি টাকা ছাপানো হয়েছে, ওই টাকার অধিকাংশ টাকা এখনো আওয়ামী লীগের নেতা কর্মীদের মাথার বালিশের নিচে, নতুবা ভারতের কলকাতায়, নতুবা বিশ্বের বিভিন্ন দেশে ওই টাকাগুলা উদ্ধারের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ওইটা না করে উল্টা ওনারা ক্যাপিটাল মার্কেটকে দোষারোপ করছে, ওনারা ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু করে নাই। এবং ক্যাপিটাল মার্কেটে যাকে চেয়ারম্যান করা হলো, আমরা ভেবেছিলাম উনি ভালো কিছু করবেন। আমিও প্রথম ওনার ব্যাপারে আমার ভালো মনমানসিকতা ছিল, সবাই ভালো মনমানসিকতা ছিল, কিন্তু উনি নিজেকে মনে করে উনি এই বাংলাদেশ না, উনি পৃথিবীর সবচেয়ে বড় পুঁজিবাজারের পণ্ডিত। বাট উনি কি দেখছে এই আওয়ামী লীগ সরকার, দখলবাদ সরকার ক্ষমতা থেকে যাওয়ার আগে যে ইন্ডেক্স ছিল, বর্তমানে তার থেকে আরো ইন্ডেক্স কমে গেছে। তো যারা 2010 থেকে যাদের চোখের পানিতে মতিঝিলের অলিগুলি বেসেছিল, আগারগাঁওয়ের অলিগুলি বেসেছিল, উনি কি এখন তাদের বুকের রক্ত নেওয়ার জন্য এসেছেন কিনা আমার উনার কাছে স্পষ্ট জিজ্ঞাসা। যদি উনি ওই বুকের রক্ত নেওয়ার জন্য না এসে থাকেন, উনি দ্রুত পুঁজিবাজারকে উন্নত করার জন্য সকলের সাথে পরামর্শ আলাপ আলোচনার মাধ্যমে হয় পুঁজিবাজারকে উন্নত করবেন, না হলে না পারলে আপনার দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যান। এবং আমাদের পুঁজিবাজারকে এখন কিছুটা সাপোর্ট দেওয়ার জন্য ডক্টর ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংক কিছুটা ভূমিকা রাখতেছে, বাট এটা সামান্য, প্রয়োজনের তুলনায় সামান্য ভূমিকা রাখতেছে। আর আমাদের পুঁজিবাজার কোনো এক সময় পুরোপুরি নিয়ন্ত্রণ করতো রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। বাট এই প্রতিষ্ঠানটি তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা সুন্দর মতে পুঁজিবাজারে প্রয়োগ করতে পারে না, যাতে এটা সরকারি প্রতিষ্ঠান এবং এখানের পরিচালনা পরিষদের অধিকাংশ পদগুলোই সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সরকারের মনোনীত, এবং এখানের অফিসাররাও সরকারি অফিসার। তাই রাজনৈতিক সরকারগুলার আমলে রাজনৈতিক প্রভাবে ওনারা চাইলেও ওনারা অনেক কাজ করতে পারেন না, ওনাদেরকে বাধ্য হয়ে অনেক কাজ করতে হয়। তা আমার ডক্টর ইউনূস স্যারের কাছে উদাত্ত আহ্বান, অর্থ উপদেষ্টার কাছে উদাত্ত আহ্বান, বর্তমানে যেহেতু রাজনৈতিক সরকার নেই, আপনারা প্রতিটি ক্ষেত্রে যে সংস্কারের কথা বলতেছেন, কতটুকু সংস্কার করতে পারবেন জানি না, কারণ আপনাদের ভিতরে যারা আছে আপনাদের কোনো সংস্কার করার কোনো মানসিকতা নেই। আপনারা রাষ্ট্রীয় কি সংস্কার করবেন ওটা জানি না। আপনারা যদি পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কান্না থামাতে চান, আমার পক্ষ থেকে আমি বলবো ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে স্ট্রং করুন। যেহেতু এখন পলিটিক্যাল কোন সরকার নেই, এখন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের উপরে হস্তক্ষেপ করার জন্য বা রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য কোনো শক্তি নেই। এখন কিভাবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে বর্তমান পুঁজিবাজারকে ঝুঁকি থেকে তুলে আনা যায়, আমি এই ব্যাপারে কিছু কথা বলবো। আমার কথাগুলো আমি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন স্যার আবু আহমেদ স্যারকে বলবো এটা শোনার জন্য, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক আবুল স্যারকে বলবো শোনার জন্য, আর মাকসুদ সাহেবকে বলবো শোনার জন্য। উনি ছুটিতে যাওয়ার আগে যাতে করে আমার এই কথাগুলো একটু শুনে যান। অর্থ উপদেষ্টাকে বলবো শোনার জন্য। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি যেহেতু একমাত্র রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান, আর যেহেতু বর্তমানে কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, সেহেতু বর্তমান সরকার তার দক্ষতা এবং যোগ্যতা প্রমাণ করার জন্য পুঁজিবাজার হলো তাদের একমাত্র জায়গা, এবং সেটা হলো আইসিবির মাধ্যমে। আইসিবির মাধ্যমে কিভাবে করতে পারে? যেমন 1 নম্বর নেগেটিভ ইকুইটির পোর্টফোলিও। আইসিবির ব্যবস্থাপনা দিনে বিনিয়োগকারীদের যেসব নেগেটিভ ইকুইটির পোর্টফোলিও ছিল, আইসিবি যে পদ্ধতিতে ওই নেগেটিভ ইকুইটি গুলাকে ম্যানেজমেন্ট করেছে, ওইখানে আমিও বেনিফিটেড, সকল বিনিয়োগকারী বেনিফিটেড। বাট আইসিবি ব্যতীত অন্যান্য প্রতিষ্ঠানের নেগেটিভ ইকুইটির বিপরীতে সরকার থেকে তারা সুবিধা নিয়েছে, কিন্তু তারা বিনিয়োগকারীদের কোনো উপকার করেনি। তাই বর্তমানে যে নেগেটিভ ইকুইটি গুলো আছে, এইগুলোকে আইসিবি যেভাবে পরিচালনা করেছে, এগুলা প্রয়োজন বোধে আইসিবির হাতে
বা আইসিবির ব্যবস্থাপনা দিনে ছেড়ে দিলে নেগেটিভ ইকুইটি গুলোর মাধ্যমে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা তাদের পুঁজি ফেরত পাবে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তার পুঁজি ফেরত পাবে, সরকার তার রাজস্ব ফেরত পাবে। এটা হলো আমার 1 নম্বর প্রস্তাব, যেটা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে করা যায়। আমার 2 নম্বর প্রস্তাব হলো বিদেশি বিনিয়োগ। আপনি যখন কোনো ফরেন বিনিয়োগ আনতে যাবেন, আমাদের প্রাইভেট সেক্টর থেকে যারা কাস্টোডিয়ান বা ট্রাস্টিশিপের দায়িত্ব পালন করে, বিদেশিরা তাদেরকে বিশ্বাস করতে চায় না। আমাদের দেশে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ হলো যেটা, সেটা হলো নরওয়ের ফান্ড। সে নরওয়ের ফান্ডটা বেসিক্যালি ডক্টর ইউনূস স্যারের কথা ছাড়া এটা কোনো নড়াচড়া করে না। তো নরওয়ের ফান্ডটাকে আনার জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ কাজ করতে পারে। তারা ট্যাক্স হেভেন কান্ট্রি খুঁজে, কোথায় তারা ট্যাক্স হেভেন পাবে। তো সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের গ্যারান্টি দিয়ে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে তহবিল আনতে হবে। সেই ক্ষেত্রে যা করা যায়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ 12% হোক 15% হোক ইন্টারেস্টের উপরে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের হয় বন্ড, নতুবা পারপেচুয়াল বন্ড, অথবা কনভার্টেড বন্ড, যে কোনো বন্ড আইসিবির মাধ্যমে ইস্যু করে ওই টাকা সংগ্রহ করে ওই টাকা থেকে আইসিবির সকল ডেবিট শোধ করা, ইকুইটি না ডেবিট শোধ করে আইসিবি কে আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। 3 নম্বর, আইসিবির যে মিউচুয়াল ফান্ড গুলো আছে, আইসিবির না পুরো মিউচুয়াল ফান্ড সেক্টর যে মিউচুয়াল ফান্ড গুলো আছে, তারা এখন আইনের কারণে, নিয়মের কারণে কোনো মুভমেন্ট করতে পারে না। তাই আইন পরিবর্তন করে, আইন বিবেচনা করে হয় তাদেরকে লোকসানে শেয়ার বিক্রি করে হোক, যেভাবে হোক তাদেরকে পোর্টফোলিও ব্যবস্থাপনার একটা সুযোগ করে দিতে হবে, নতুবা তাদেরকে নতুন করে ফান্ড সাপোর্ট দিতে হবে, নাহলে তারা বসে থাকবে। তো আমি বলবো, পুঁজিবাজারে ক্রান্তি লগ্নে একমাত্র আইসিবির মাধ্যমে সরকার পারে এই পুঁজিবাজারকে আইসিইউ থেকে তুলে নিয়ে আসা। আর আমাদের পুঁজিবাজারের আরো সবচেয়ে বড় দুর্বলতা হলো, আপনি যখন ভারতের কোনো ক্রিকেট খেলা দেখবেন, আপনি যখন ইংল্যান্ডের কোনো ক্রিকেট খেলা দেখবেন, বিশ্বের বিভিন্ন দেশে ইউরোপের বড় বড় ক্লাব গুলোতে যখন খেলা দেখবেন, ওই খেলার মাঝে মধ্যে আপনি দেখবেন এখানে মিউচুয়াল ফান্ডের বিজ্ঞাপন দেওয়া হয়। বাট আমাদের এই দেশে মিউচুয়াল ফান্ডের কোনো বিজ্ঞাপন কোথাও নাই। এবং আমাদের যে মিডিয়াগুলো আছে, ওই মিডিয়াগুলো মিউচুয়াল ফান্ড নিয়ে কোনো তেমন একটা কথা বলে না। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকাটা অর্থনীতির হলেও এখানেও ক্যাপিটাল মার্কেটের অংশগ্রহণ সামান্য। আমাদের যে সাইফুল শুভ ভাই, উনি অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছে, ওনার যতটুকু সম্ভব করে যাচ্ছে, করতেছে। যেই কারণে আমি আপনাকে আহ্বান করে আমাদের এইটা প্রতি শনিবারে করার জন্য উদ্যোগ নিলাম। আমি জানি না কতজন দেখে, যে বা যারা দেখে, আমি বলবো আপনারা সবাই আমাদের প্ল্যাটফর্মে আসেন, আপনাদের কথাগুলো বলেন। কারো বিরুদ্ধে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে, সেই অভিযোগ উত্থাপন করেন। যার বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হবে, যদি উনি আত্মপক্ষ সমর্থন করতে চান, আপনিও আমাদের এই চ্যানেলে আসেন, কথা বলেন। সর্বোপরি আমি যেটা বলবো, একমাত্র আইসিবির মাধ্যমে এবং মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই পুঁজিবাজারের প্রাণ ফিরে আনা সম্ভব। তারপরে আসেন, আমাদের অর্থ উপদেষ্টা বললেন যে আমাদের প্রবাসীদের বিনিয়োগ আসার জন্য। আপনি বিদেশি বিনিয়োগ বাদ দেন, আমাদের যে গত মাসে যে ইতিহাসের রেকর্ড ব্রেক করলো আমাদের রেমিটেন্স, আমরা আমাদের রেমিটেন্সের কত পার্সেন্ট আমাদের ক্যাপিটাল মার্কেটে আনতে পেরেছি, এই ব্যাপারে আমি আশা করি অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলবেন। আমরা যদি আমাদের প্রবাসীদেরকে নিশ্চয়তা দিতে পারি, আমাদের প্রবাসীরা আমাদের দেশের এই রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের উপরে তাদের কোনো বিশ্বাস নেই। যদি রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি গ্যারান্টি প্রদান করে, সরকার নিশ্চয়তা প্রদান করে, তখন যদি আইসিবির মাধ্যমে এবং সরকারের নিশ্চয়তার ভিত্তিতে ফরেনাররা, আমাদের যে প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে আসে, যদি প্রবাসীদেরকে বলা হয় আপনারা আপনাদের ফেরিত রেমিটেন্সের মিনিমাম 5% বা 10% টাকা যদি আপনারা পুঁজিবাজারে বিনিয়োগ করেন, আপনাদেরকে এই প্রণোদনা দেওয়া হবে, আপনারা এই বেনিফিট পাবেন। আপনারা ট্যাক্স রিবেট থেকে শুরু করে, পাশাপাশি বীমা সুবিধা থেকে শুরু করে আপনাদের ফিউচার প্ল্যানের জন্য এই সুবিধা পাবেন। আমি বলতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা একটা টিম গড়ে তুলতে পারবো, যে টিমের নেতৃত্বে প্রচুর রেমিটেন্সের টাকা আমাদের পুঁজিবাজারে ঢুকবে। বাট কত হলো, সেই প্রবাসীদের রেমিটেন্সের সেই টাকার গ্যারান্টি বা সেই টাকার নিশ্চয়তা কোথায়? আর আমি আপনার মাধ্যমে সাইফুল ভাইকে অনুরোধ করব, আমাদের এই চ্যানেলটার ব্যাপারে আপনি যদি পারেন কালকে বা পরশু আপনার পত্রিকা একটা রিপোর্ট করে দিবেন, যাতে করে, এবং প্রয়োজন বোধে আমাদের ওই দাউদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার সহ দিয়ে দিবেন। যে কোনো ব্যক্তি
উই আর ওয়েলকাম এভরিওয়ান। যে কোনো ব্যক্তি আমাদের এখানে আসুক, কথা বলুক, আমরা কথা শুনতে চাই। যেমন আমি এখানে একজনকে আনার জন্য চেষ্টা করেছিলাম, আসতে পারে নাই। তো আমি আশা করি আমার কথাগুলা বুঝছেন। আমি পরবর্তীতে আবার পুনরায় ওই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে বলবো। এখন যে কথাগুলো বলছি আমি বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে সকল ব্যাপারে, আর পুঁজিবাজারের জন্য বর্তমান সরকার কোনো কিছু করে নাই। আমি ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে যে আছে মানিক সাহেব, ওনাকে বলবো আপনারা অহিংস আন্দোলন করেন, অহিংস আপনারা এসএসসি তে যান, আপনারা ডিএসসি তে যান, আপনারা আইসিবি তে যান, আপনারা ব্যাখ্যা চান। আপনারা 2010 থেকে আপনারা চোখের ফানি ফেলতেছেন, আর কত চোখের ফানি ফেলবেন? আপনারা অহিংসভাবে আপনারা আপনাদের প্রতিবাদ জানাতে থাকেন, কারণ আজকে ঢাকা স্কুল অ্যাকশনের চেয়ারম্যানের কথার মধ্য দিয়ে স্পষ্ট প্রমাণিত হয়েছে বর্তমান সরকার কিছুই করে নাই। আচ্ছা ঠিক আছে রহিম ভাই, আমরা আপনাদের সকল আলোচনাগুলো শুনলাম। বেসিক্যালি এখানে সৌভ ভাই যে কথাগুলো বলছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আনিস ভাই যে কথাগুলো বলছেন এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট আমি যে কথাটা বলতে চাই, আপনি যখন একটা রচনা লিখতে যাবেন আপনার কিন্তু আগে ভূমিকার পরে কিন্তু আপনার আসে হলো বডি। তো ওনারা যে কথাগুলো বলছেন এই কথাগুলো হলো সব রুল রেগুলেশনের মধ্যে। তো আমার যে এক্সিস্টিং যে রুল গুলো আছে ওইগুলোর যেখানে এক্সিকিউশন নেই, সেখানে নতুন রুল রেগুলেশন করার আগে তো আপনার গড়টা আগে তৈরি করতে হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল হিসেবে বলি, আমাদের ক্যাপিটাল মার্কেট কিন্তু আমাদের সাধারণত লোকজন শেয়ার মানে ইকুইটি শেয়ার ছাড়া কিছু বোঝে না। বাট আমাদের এই ক্যাপিটাল মার্কেটটার মধ্যে প্রথমে ছিল ইকুইটি মার্কেটের সাথে অ্যাড হলো ডিবেঞ্চার মার্কেট। এই ডিবেঞ্চার মার্কেটকে ধ্বংস করছে হলো সালমান এফ রহমান। এটা একটা গ্যারান্টেড ইনস্ট্রুমেন্ট ছিল। ইকুইটি মার্কেটকে ডেভেলপমেন্ট না করে নতুন করে আমাদের মার্কেটের মধ্যে লঞ্চ করা হলো ডিবেঞ্চার মার্কেট। ডিবেঞ্চার মার্কেটকে ডেভেলপমেন্ট না করে আমাদের মার্কেটে লঞ্চ করা হলো মিউচুয়াল ফান্ড মার্কেট। মিউচুয়াল ফান্ড মার্কেটকে ডেভেলপমেন্ট না করে আমাদের মার্কেটে আনা হলো সালমান এফ রহমানের শুয়োর বন্ড। এই শুয়োর বন্ডকে ডেভেলপমেন্ট এখন আবার বলতেছে কি আনবে ডেরিভেটিভস। তো আপনার অবস্থা তো হলো আপনি একটা সেক্টরকে স্ট্রং না করে আপনার যখন আপনার প্রথম একটা সন্তান জন্ম দিলেন, আপনার ওই সন্তানটা আপনি দেখলেন অসুস্থ, ওইটাকে সুস্থ করার চেষ্টা না করে আপনি যদি লাইনে যদি দ্বিতীয় সন্তান লাগাই দেন ওইটা অসুস্থ হবে, তখন তো আপনি একটা পাগলের ঘরের মধ্যে বসবাস করবেন। তা আপনার দরকার হলো আপনাকে আগে ইকুইটি মার্কেট ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। এখন ইকুইটি মার্কেট ঠিক করতে হলে যেটা করতে হবে, ইকুইটি মার্কেট ঠিক করতে হলে মিউচুয়াল ফান্ড মার্কেটের সাপোর্ট লাগবে। কারণ উইদাউট মিউচুয়াল ফান্ড সেক্টর আপনি পৃথিবীর কোন দেশে ইকুইটি সেক্টরকে সাপোর্ট দিতে পারবেন না। আর বন্ড মার্কেট এবং আমাদের যে ডিবেঞ্চার মার্কেট এগুলো হলো ইনস্টিটিউটের জন্য, বাট ইকুইটি মার্কেট হলো মূলত ক্যাপিটাল মার্কেট। আর আপনি দেখেন অনেকে যে বলে যে এখন আইপিও আসবে না, আমি আপনার এখানের মাধ্যমে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ডক্টর ইউনূস স্যার ওনার যে গ্রামীণ ব্যাংকের 5% শেয়ার ছিল সরকারের, বিগত আওয়ামী লীগ সরকার ওনাকে এখান থেকে বাদ দেওয়ার জন্য সরকার ওইখানে আরো 20% শেয়ার অতিরিক্ত বৃদ্ধি করে 25% করে সরকারের শেয়ার। এবং এখন আবার ডক্টর ইউনূস স্যার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বা গ্রামীণ ব্যাংক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওইখান থেকে 20% শেয়ার গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ গ্রহীতাকে দিয়ে দিবে, সরকারের কাছে থাকবে মাত্র 5% শেয়ার, যাতে করে গ্রামীণ ব্যাংকের ম্যানেজমেন্ট পুনরায় গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের কাছে চলে যায়। আমি এখানে আপনার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের ক্যাপিটাল মার্কেট যখন খুব ধ্বংসের দ্বার প্রান্তে তখন আমাদের জন্য ত্রাতা হিসেবে এসেছিলেন ডক্টর ইউনূস স্যারের গ্রামীণ ফোন। আমি জানি না আমার শুভ ভাইয়ের খেয়াল আছে কিনা, 70 টাকা করে আসছিল। তখন অনেকে যারা ডক্টর ইউনূস স্যারকে দেখতে পারে না তারা বললো যে 70 টাকা করে কে শেয়ার কিনবে, কিন্তু ওইটাই হলো বাংলাদেশের ইতিহাসে ক্যাপিটালের দিক দিয়ে সর্বোচ্চ বড় ক্যাপিটালের শেয়ার এবং সবচেয়ে বেশি রিটার্নের শেয়ার। যখন আমাদের মার্কেটে এই লাভার্স আসে গ্রিনফিল্ড হিসাবে, তখন বিতর্ক ছিল যে আমাদের মার্কেটে আসলে কি গ্রিনফিল্ডকে অনুমতি দেওয়া হবে কি হবে না। আমি জানি না গ্রিনফিল্ড সম্পর্কে দাওয়াত আপনি জানেন কিনা, আমি একটু এক লাইনে বলে নিই। গ্রিনফিল্ড হলো আপনার প্রোডাকশনে যাওয়ার আগেই মূলধন সংগ্রহ। তো এই লাভার্স বলছেন যখন গ্রিনফিল্ডে আসে তখন অনেকে বলছিল যে এটা আত্মঘাতী হচ্ছে, বাট আসলে গ্রামীণ ফোন এবং লাভার্স এই দুইটাকে যদি এখন বাদ দেন, এখন আপনি ঢাকা ব্যাংকের ইন্ডেক্স ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনি ইন্ডেক্স খুঁজে পাবেন না।
তো ডক্টর ইউনূস যেরকম গ্রামীণ ফোন দিয়ে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের প্রাণ সঞ্চার করেছিলেন, উনি এই মিউচুয়াল ফান্ড দিয়েও গ্রামীণ ব্যাংকের প্রাণ সঞ্চারের জন্য 1996 সনে 2001 সনে চেষ্টা করেছিলেন। উনার গ্রামীণ ব্যাংক ইউনিট ফান্ড মাত্র গত বছর লঞ্চ হয়েছে। ওই ইউনিট ফান্ড যেবার যারা কিনছে, নট এ সিঙ্গেল ম্যান ক্যারি অন লস, এভরিওয়ান টেক প্রফিট। তো আমি যে কারণে বারবার উনার মিউচুয়াল ফান্ড গুলোকে ফলো করতে বলি। উনি এই খারাপ মার্কেটেও মিউচুয়াল ফান্ড লঞ্চ করে গ্রামীণ ব্যাংকের উনার যে বন্ধু করছে ইয়ারসাইড স্যার, উনি কেন লাভ করে? উনার কোনো লোকসান হচ্ছে না। উনার ওই গ্রামীণ ব্যাংকের ইউনিট ফান্ডটা যেহেতু অফেনের ইউনিট ফান্ড, ওটা কিন্তু আনলিমিটেড ইউনিট ফান্ড। উনি চাইলে যত খুশি তত এখানে বিনিয়োগ করতে পারেন, উনি এখানে বিনিয়োগটা বাড়াতে পারেন। বাট আমাদের সমস্যা হলো মার্কেটে যে ক্লোজিং মিউচুয়াল ফান্ড গুলা। এখন ক্লোজিং মিউচুয়াল ফান্ড গুলো বাড়ানোর জন্য উনার ওই বন্ধুর তত্ত্বাবধানে যে দুইটা মিউচুয়াল ফান্ড আছে, রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড আর গ্রামীণ 2 মিউচুয়াল ফান্ড, এরা যে আইন কানুন মেনে পরিচালিত, এটার জন্য আমি আপনাকে রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের অ্যাকাউন্ট দিয়েছি। রিলায়েন্স মিউচুয়াল ফান্ড 1 এর আপনি অ্যাকাউন্টসে দেখেন, ওদের কাছে যদি 40টা শেয়ার কিনা থাকে, এর মধ্যে ওদের দেখা যাচ্ছে যে 5টা শেয়ার লোকসানে আছে আর 35টা শেয়ার লাভে আছে। এতে করে উনি কি করতে পারে, উনি যে শেয়ার গুলা লাভে আছে ওই শেয়ার গুলা বিক্রি করে যেগুলা লোকসানে আছে ওইগুলা কিনে উনি ওনার লোকসানটাকে রিকভার করে পরবর্তীতে প্রফিটে বিক্রি করতে পারে। আবার মিউচুয়াল ফান্ড নীতিমালা অনুযায়ী উনার 75% পুঁজিবাজারে আছে, বাকি 25% যে মানি মার্কেটে রাখা হয়। উনি অত্যন্ত চতুর বিধায় উনি মানি মার্কেটের টাকাটা ব্যাংকে না রেখে উনি অধিকাংশ টাকা রাখলো কোথায়? গভর্নমেন্টের 90 দিন থেকে 180 দিন মেয়াদি ট্রেজারি বন্ডে, যেটা আপনার 100% সিকিউর। তো উনি যেভাবে এই মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা করতেছে, এইভাবে যদি প্রতিটা অ্যাসেট ম্যানেজমেন্ট করে বা ভবিষ্যতের অ্যাসেট ম্যানেজমেন্ট গুলা করে, বা ক্ষুদ্র বিনিয়োগকারীরা যদি উনার মিউচুয়াল ফান্ড গুলো ক্রয় করে, তারা কখনো লভ্যাংশ থেকে বঞ্চিত হয় না। যেই কারণে আমাদের 43টি তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডের মধ্যে একমাত্র উনার নিয়ন্ত্রণে যে দুটো মিউচুয়াল ফান্ড আছে, তারা এই বছর এই মিউচুয়াল ফান্ড দুটার লভ্যাংশ প্রদান করেছে। আমি এখানে উনার মিউচুয়াল ফান্ড কেনার জন্য কারো উদ্বুদ্ধ করতে বলতেছি না। আমার প্রশ্ন হলো, একটা মিউচুয়াল ফান্ডের সম্পদ মূল্য কত, এটা প্রতি রবিবার মার্কেট চালু হওয়ার সাথে দিয়ে দেয়। আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান, আপনারা তো দেখতে পাচ্ছেন তারা ঘোষণা দিচ্ছে আমার কাছে এই জিনিস আছে, এবং তাদের কাছে এই জিনিস আছে কিনা আপনি তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের কথা সত্য কিনা। যেমন রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডে গ্রামীণ ফোন কিনা 70 টাকা, যেটা মার্কেটে এখন চলতেছে 333 টাকা। রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের যে গ্রামীণ ফোন কিনা 70 টাকা, এটা আপনি অন্য কোনো মিউচুয়াল ফান্ডে পাবেন না। তাদের এখানে আপনি দেখেন কিনা ইউনাইটেড পাওয়ার কিনা 40 টাকা, বেশিরভাগ ব্যাংক কিনা 2 টাকা 3 টাকা করে, অন্যগুলোতে নাই। এই যে যেটা বললো আমাদের শুভ ভাই, ফার্মাস ব্যাংক নিল, এটা একটা নন লিস্টেড কোম্পানি, আবার ওই মিউচুয়াল ফান্ড গুলাতে লা মেরিডিয়ানের হোটেল নিল 70 টাকা করে। তো আপনি যদি সমস্যা আলাপ করতে যান, তাহলে ওই যে ডায়াগনস্টিক সেন্টারের মতো শুধু হাসপাতালের বিল বাড়বে, রুগী বাঁচবে কিনা ওইটা জানি না, রুগী বাঁচবে কিনা ওইটা জানি না। হাসপাতালের ডায়াগনস্টিক বিল বাড়বে, আরো বাড়বে হলো ডাক্তারের ফি, ওষুধের ফি। আর ফাইনালি যেটা হবে সেটা হলো আপনি মারা যাওয়ার পরে আপনার যেরকম ওই যে লাইফ সাপোর্টার রাইখা ফি বাড়ায়, শেয়ার বাজার ধ্বংস হয়ে যাওয়ার পরে আপনার ওই বকস টুকাস কথা বলে এগুলা বলবে। তো এই মুহূর্তে পুঁজিবাজারকে বাড়ানোর জন্য আমি ক্ষুদ্র বিনিয়োগকারী নিয়ন্ত্রক সংস্থা, আইসিবি এবং ডক্টর ইউনূস স্যার, 3 জনের কাছে আমি 2টা দাবি করব। যদি আমার এই 2টা দাবি পূরণ হয় এবং আমার এই 2টা দাবির সপক্ষে, আমি আমাদের সাইফুল শুভ ভাইকে বলবো আপনি একটু কন্টিনিউ লিখে যান। আমার সেই 2টা দাবি কি আমি আপনাদেরকে বলতেছি। আমার প্রথম দাবি ডক্টর ইউনূস স্যারের কাছে, এই বাংলাদেশের 2000 তরুণ যুবক যুবা রক্ত দিয়ে আপনাকে বাংলাদেশের দায়িত্ব দিয়েছে, তাই আপনি ব্যক্তি স্বার্থের দিকে না তাকিয়ে আপনার গ্রামীণ ব্যাংকের যে 20% শেয়ার আপনি আপনার ক্ষুদ্র ঋণদাতাদেরকে দিয়ে দিতে চাচ্ছেন, আমি আপনার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনি 20% শেয়ার পুঁজিবাজারের মাধ্যমে, আইপিওর মাধ্যমে, পুঁজিবাজারের মাধ্যমে এবং আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে নিয়ে আসেন। আমার দৃঢ় বিশ্বাস
প্রবাসীরা এবং সকলেই একযোগে গ্রামীণ ব্যাংকের আইপিওতে আবেদন করবে। আমি আবারও বলছি, শুভ ভাই শুরু করে সকল ক্ষুদ্র বিনিয়োগকারী, মার্চেন্ট ব্যাংক সকলে ডক্টর ইউনূস স্যারের কাছে উদাত্ত আহ্বান জানান, উনার গ্রামীণ ব্যাংকের শেয়ার গুলা উনি যাত্রা করে উনার ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে না দিয়ে, যেহেতু সরকারের অর্থ প্রয়োজন, যেহেতু এই শেয়ার গুলা সরকার থেকে ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে দিবে, সরকার যেহেতু অর্থের জন্য আমাদের রিক্সা চালকের থেকে ব্যাট নিয়ে আমাদেরকে দিবে, ভাই আপনার রিক্সা চালকের থেকে ব্যাট না নিয়ে এই গ্রামীণ ব্যাংকের শেয়ার গুলা সাধারণ বাজারে বিক্রি করে দেন, অনেক দাম পাবেন। এটা হলো ডক্টর ইউনূস স্যারের কাছে আমার উদাত্ত আহ্বান। ডক্টর ইউনূস স্যারের কাছে আরেকটা আহ্বান, নরওয়ের ফান্ডটা উনার কথা ছাড়া মুভমেন্ট করে না, উনি যেন নরওয়ের ফান্ডটা নিয়ে কথা বলে। আর ডক্টর ইউনূস স্যারের কাছে আমার ঠিক টোটাল 3টা আহ্বান। আরেকটা হলো আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জে যখন আমরা স্ট্র্যাটেজিক পার্টনার নেওয়ার জন্য সিদ্ধান্ত হয়, তখন আন্তর্জাতিক বিডিং প্রক্রিয়ায় আমাদের বাংলাদেশে 2টা প্রতিষ্ঠান বিড করে, একটা হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ আর একটা হলো সাংহাই স্টক এক্সচেঞ্জ চীনে। তৎকালীন হাসিনা চেয়েছিল ইন্ডিয়াকে দিতে, বাট শেয়ার বা ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকদের কারণে এটা আর দিল্লি পায় নাই, এটা পেয়েছিল সাংহাই স্টক এক্সচেঞ্জ। বাট চীনের সাথে চীনকে যে 25% শেয়ার দেয়া হলো, এই শেয়ারের এগেইনস্টে চীন যে টাকাটা দিল, ওই টাকাটা কি হলো, ওই টাকাটার বিনিয়োগ পরিস্থিতি কি, আমি শুভ ভাইরে বলবো আপনি একটা অনুসন্ধানী রিপোর্ট করেন, প্রয়োজন বোধে আপনি দাউদ ভাই থেকে হেল্প নেন। এবং তারা যে 3 কোটি টাকা করে প্রতিটা মেম্বারকে এক্সট্রা দিল, ওই 3 কোটি টাকার জন্য আরেকটা সুযোগ দিছিল যে এই 3 কোটি টাকার উপরে কোনো ট্যাক্স আরোপ হবে না। ওই 3 কোটি টাকার কি অবস্থা? এবং চীন তো তখন কিছু শর্ত দিয়েছিল যে আমরা এই শর্ত, তারা টেকনিক্যাল সাপোর্ট থেকে শুরু করে আরো প্রচুর টাকা পয়সা দেওয়ার কথা ছিল এটার ডেভেলপমেন্ট করার জন্য, আরো অনেক কাজ করার জন্য। এই কাজগুলা করলে তারা আমাদের পুঁজিবাজারে অংশগ্রহণ করবে। আজ 10 বছরের মতো অতিক্রম হয়ে যাচ্ছে, সরি 10 বছর না, 7 থেকে 8 বছরের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে, চীন কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না। তারা শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জের 25% মালিকানা কিনে বসে আছে, আর যে 25% মালিকানার এগেইনস্টে যে টাকাগুলা দিল এবং যে আর্থিক সহায়তা করলো, ওইগুলার কোনো রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি না। এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড অফ ডাইরেক্টরে যে একজন চীনের একজন প্রতিনিধি আছে সাংহাই স্টক এক্সচেঞ্জের, আমি শুভ ভাইকে স্পেশালি বলবো আপনি বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে উনার কি অভিমত, উনি কি জানতে চায়, উনার একটা সাক্ষাৎকার দেন। সাংহাই স্টক এক্সচেঞ্জের যিনি ডাইরেক্টর হিসেবে এখানে আছে, যে আপনারা আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের মালিকানা কিনে নিলেন আমাদের পুঁজিবাজারকে সহায়তা করার জন্য, আমাদের পুঁজিবাজারের উন্নয়নের জন্য, আপনারা কেন আসতেছেন না? উনারা আসতেছে না।